হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, হৃদয় ম্যাথ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে আমাদের মুনাফা অধ্যায় রয়েছে বা সুদ কষা, সেটা আমরা 2.1 অনুশীলনী থেকে শুরু করব। আজকে প্রথম লেকচার, ধারাবাহিকভাবে পরবর্তী লেকচারগুলোর মাধ্যমে পুরো বইটি সমাধান করে দেবে। শুধু তোমাদের অষ্টম শ্রেণী না, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 2025 নতুন সিলেবাসের যত বই রয়েছে গণিত, সবগুলি আমরা সমাধান করে দেবো প্রত্যেক ক্লাসেরই। এছাড়াও আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তোমরা যদি ফলো করে না থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে। আর আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এই একাডেমিক যে গণিত বই রয়েছে সেটা না, এটা ছাড়াও পাশাপাশি আমাদের চাকরির যে বইগুলো রয়েছে সেগুলো আমরা ছোট ছোট ভিডিও আকারে আপলোড করে থাকি, যেগুলো দেখলে তোমরা সাধারণত অনেক সময় ফেসবুকে অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট করো, কিন্তু এগুলো দেখলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটি ফলো করবে। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি আমাদের হচ্ছে 2.1 অনুশীলনীর যে সুদ কষা বা মুনাফা অধ্যায় রয়েছে সেটির যে সরল মুনাফা অধ্যায়টি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো সরল মুনাফাটাই আলোচনা করার প্রথমেই আমাদেরকে একটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে যে আসলে মুনাফা কী বা সুদ কী। তো আমি যদি সুদ বা মুনাফা সম্পর্কে একটু ধারণা দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা ব্যাংক ব্যবস্থার কথা যদি বলি, ব্যাংক, তো ব্যাংক সম্পর্কে আমরা সবাই পরিচিত। তো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছু পরিমাণ টাকা রাখি ব্যাংকে, সেখান থেকে ব্যাংক আমাদেরকে কিছু টাকা বাড়তি দেয়। আমরা যদি 100 টাকা রাখি, 100 টাকার দেখা যায় যে 1 বছর পর সেই 100 টাকার উপর আমাদেরকে 10 টাকা ব্যাংক বেশি দেয়, অর্থাৎ 110 টাকা প্রদান করে। এই যে অতিরিক্ত টাকাটা আমাদেরকে দিচ্ছে, 100 টাকা আমরা জমা রাখলাম ব্যাংকে, সেই 100 টাকার উপর ভিত্তি করে ব্যাংক আমাদেরকে অতিরিক্ত 10 টাকা দিচ্ছে, অর্থাৎ 110 টাকা দিচ্ছে। এই যে আমাদেরকে অতিরিক্ত 10 টাকা দিচ্ছে, এই 10 টাকাটাই হচ্ছে মুনাফা বা সুদ। তো এই যে ব্যাংক আমাদেরকে টাকাটা দিচ্ছে, এটা এক এক ব্যাংকে এক এক নিয়মে হতে পারে, এক এক রকম হারে হতে পারে। এটাকে সাধারণত আমরা শতকরা হিসাব করে থাকি বা পার্সেন্টেজ বলে থাকি আমরা এটাকে। তো এই যে আমাদের শতকরা টাকাটা দিচ্ছে, সুদ দিচ্ছে বা মুনাফা দিচ্ছে, এটা কত দিচ্ছে? এক এক ব্যাংক এক এক রকম দেয়। কোনো ব্যাংকে মাসিক ভিত্তিতে দেয়, কোনো ব্যাংকে 6 মাসিক ভিত্তিতে দেয়, কোনো ব্যাংকে ত্রৈমাসিক ভিত্তিতে হতে পারে, কোথাও আবার বাৎসরিক হতে পারে, আবার কোথাও আবার বাৎসরিক দেওয়া হয় না, একটা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়, এফডিআর যেটাকে আমরা বলে থাকি। তো এই যে টাকাটা রাখা হচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে। তো এক এক ব্যাংকের এক এক রকম যে আমরা সঞ্চয়গুলো রয়েছে, সেগুলো এক একটা সঞ্চয়ের ক্ষেত্রে এক এক রকমভাবে আমরা এই সুদটা বা মুনাফাটা পেয়ে থাকি। তো এই সামগ্রিক বিষয়গুলোই কিন্তু আমাদের এই অষ্টম শ্রেণীতে আলোচনা করা হয়েছে। তো আমরা কত টাকা জমা রাখলে ঠিক কত বছর পর বা কত মাস পর কত টাকা আমরা সেই মুনাফা পাবো বা সেখান থেকে আমরা সুদটা পাবো। তো এটা সরল মুনাফাও হতে পারে, আবার চক্রবৃদ্ধি মুনাফাও হতে পারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু সরল মুনাফা, তো আমি চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করব না। তো চলো আমাদের অধ্যায়টি শুরু করা যাক। তো প্রথমে মুনাফা সম্পর্কে আমরা ধারণা নিলাম যে আসলে মুনাফা কি। এর পরবর্তীতে আমাদেরকে অবশ্যই লাভ বা ক্ষতি এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো লাভ, মুনাফা, সুদ মোটামুটি আমরা বলতে পারি একই জিনিস, তবে লাভটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, আর যদি আমরা সেটা ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি সুদ বা মুনাফা। তো এই লাভ হচ্ছে কি, ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে একটা 10 টাকা দিয়ে পণ্য ক্রয় করা হলো বা 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করা হলো, সেই পণ্যটা 110 টাকায় বিক্রি করা হলো বা 105 টাকায় বিক্রি করা হলো অথবা 95 টাকায় বিক্রি করা হলো। তো এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকতেছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটি জিনিস থাকতেছে। এই বিক্রয় মূল্যটা যদি বেশি হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে যে ক্রয় মূল্যটা আমরা বাদ দেবো সেটা আমাদের হবে লাভ। আর যদি বিক্রয় মূল্যটা কম হয়, তাহলে ক্রয় মূল্য বেশি হয়ে থাকে, তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি বের হবে। দেখা গেলো 100 টাকা একটা জিনিস কিনে আমরা 105 টাকায় বিক্রি করলাম, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্যটা বেশি হলো 105 টাকা, ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 105 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 5 টাকা যে অতিরিক্ত আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের লাভ। কিন্তু একটা পণ্য যদি 100 টাকায় ক্রয় করে আমরা 95 টাকায় বিক্রয় করি, তাহলে এই যে 95 টাকায় বিক্রয় করলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের ক্রয় মূল্যটা বেশি ছিল 100 টাকায়, বিক্রয় মূল্য কিন্তু 195 টাকা, আমরা বিক্রয় মূল্য কিন্তু কম হলো, অর্থাৎ আমরা কম দামে বিক্রয় করলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের 5 টাকা লস হলো, অর্থাৎ ক্রয় মূল্য থেকে তখন আমাদের বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণটা বের হয়ে আসবে। এই হচ্ছে লাভ এবং ক্ষতির ধারণা। তো আমি যে একটু সূত্র আকারে দেখি, তোমাদের যে বইয়ের 2.1 অনুশীলনীর 13 পৃষ্ঠা রয়েছে, এই 13 পৃষ্ঠার এই পাশে বাম পাশে যে 12 পৃষ্ঠা রয়েছে,
এই 12 পৃষ্ঠার নিচের দিকে দেখো, এখানে লাভ ক্ষতি সম্পর্কে দুইটা সূত্র দেওয়া রয়েছে। লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এই সূত্র দুটো আমাদের লাগবে পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে। তো এটা ছাড়াও আমাদের এই অধ্যায়ে আরও কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা ইকুয়াল টু আসল গুণন মুনাফার হার গুণন সময়, আই সমান PRN, বা যেখানে আই হচ্ছে আমাদের মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। তো এই মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, এটা সূত্র, অথবা এটা পরিবর্তে আমরা সরাসরি আই সমান PRN সূত্র দ্বারা করতে পারবো। তো আমরা আই সমান PRN সূত্র দ্বারাই করবো, এক্ষেত্রে অনেকটা সোজা হয়ে থাকে। মুনাফা আসল, মুনাফা আসল কি? আসল এবং মুনাফা দুইটার সমন্বিত যে রূপটা সেটা হচ্ছে আমাদের মুনাফা আসল। তাহলে মুনাফা এবং আসল হচ্ছে মুনাফা যোগ আসল, বা এ ইকুয়াল পি প্লাস আই ইকুয়াল টু পি প্লাস PRN ইকুয়াল পি ইন্টু 1 প্লাস RN, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে পি ইন্টু 1 প্লাস RN সূত্রতে রূপান্তরিত করা হয়েছে। এটা হচ্ছে মুনাফা আসল সমান। তো এইখানে আমি একটু বিষয় সম্পর্কে ধারণা দিই যেগুলো আমাদের লাগবে। এটা রয়েছে 14 পৃষ্ঠায়। মূলধন বা আসল। মূলধন বা আসল কি? মূলধন বা আসল হচ্ছে, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, বা প্রিন্সিপাল বলা হয়। মুনাফার হার বা রেট, এই রেটকে আমরা আর দ্বারা প্রকাশ করব, যেহেতু রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। সময় এন, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব, সময় অত টাইম, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। মুনাফা বা প্রফিট, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, টোটাল অ্যামাউন্ট। তো এরপরে আরেকটা সূত্র আমাদের লাগবে, মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, অর্থাৎ এ ইকুয়াল টু পি প্লাস আই, এখান থেকে পাই পি ইকুয়াল টু এম এন এস আই, আই ইকুয়াল টু এম এন এস পি। তো এত কিছু যদি না বুঝে আমরা শুধু এইটুকু বুঝে দেবে যে মুনাফা ইকুয়াল টু আসল প্লাস মুনাফা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পরবর্তীতে আসলে বের করতে পারবো বা মুনাফা বের করতে পারবো। মুনাফা আসল থেকে আসল বা মুনাফা বাদ দিই। তো পরবর্তীতে যখন আমরা অনুশীলনিত অঙ্ক করবো তখন আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখবো। তো এখানে আরও কিছু বিষয়ে ধারণা দেওয়া রয়েছে। মুনাফার হার, এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক নাম্বারের জন্য সৃজনশীল যেহেতু আমাদের প্রশ্ন পদ্ধতি। এখানে মুনাফার হার বলা আছে কি, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তো এরপর যে সময়কাল রয়েছে, সময়কাল অর্থ হচ্ছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করে তা এর সময়কাল। এরপর রয়েছে সরল মুনাফা। সরল মুনাফা কি, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায়, অর্থাৎ আমরা যে একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন, দেখা গেল ব্যাংকে 100 টাকা জমা রাখলাম, এই 100 টাকার উপর ভিত্তি করে ব্যাংক আমাদেরকে সর্বদা বছর বছর সুদ বা মুনাফা দেবে। এই যে মুনাফাটা দিচ্ছে, এই ধরনের মুনাফাকে বলা হয় সরল মুনাফা। আরেকটা রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, আমি 100 টাকা জমা রাখলাম, 1 বছর পর আমাকে ব্যাংক 10 টাকা মুনাফা দিল, অর্থাৎ আমার টোটাল মুনাফা আসলে হবে 100 আর 10 110 টাকা। পরবর্তী বছরে ব্যাংক আমাকে, অর্থাৎ দ্বিতীয় বছরে যে ব্যাংক আমাকে আবার এই 110 টাকার উপর মুনাফা দেবে। 110 টাকার উপর মুনাফা আমার 10% হয়ে থাকে, তাহলে আমাকে আরও 11 টাকা মুনাফা দেবে। তাহলে আমাদের টোটাল হয় 121 টাকা। তৃতীয় বছরে যে এই 121 টাকা মূলধন হিসেবে গণনা করে আমাকে পরবর্তী বছর আবার মুনাফা দেবে। তো এইভাবে ক্রমান্বয়ে মুনাফা এবং আসল দুইটা যোগ হয়ে তারপর ভিত্তি করে আবার আমাকে পরবর্তী বছরে মুনাফা দেবে। এই ধরনের যে মুনাফাটা দেওয়া হয় এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তো এটা আমরা পরবর্তী 2.1 অনুশীলনীতে আলোচনা করবো। তো আজকে যদি আমাদের 2.2 আলোচনা করবো, আজকে যদি আমাদের 2.1 অনুশীলন আলোচনার বিষয়, তো আমরা ওই চক্রবৃদ্ধি সম্পর্কে ধারণা নেব না। আজকে আমরা সরল মুনাফার ক্ষেত্রেই থাকবো। তো আশা করি মোটামুটি যেটুকু বেসিক তোমাদের দরকার সেটুকু আমি আলোচনা করেছি। তো আজকে আমাদের লেকচারটি পর্যন্তই। পরবর্তীতে আমরা যখন প্রথম লেকচার শেষ হলো, দ্বিতীয় লেকচারে যখন আলোচনা করবো তখন আমরা 2.1 থেকে ক্রমান্বয়ে অঙ্কগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করবো। আজকে আমাদের প্রাথমিক আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্তই অবশ্যই ভালো থাকো। আর অবশ্যই তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশাপাশি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো করে দেবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো।